This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাদা জলে কয়েক ঘন্টা কাটিয়েই নিজের ব্লাড রিপোর্ট দেশবাসীর কাছে দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। দেবভূমি উত্তরাখণ্ডের ভার যাঁর হাতে, সেই পুষ্কর সিং ধামি প্রমাণ করে দিলেন তাঁর শরীরে খাঁটি কিষানের রক্ত। কুরকিয়া বোল, জিম করবেটের রাজ্যে ধান রোয়ার উৎসবকে স্থানীয়রা এই নামেই ডাকেন। ওই ক্ষেতের কাদা জলের মধ্যে অভ্যেস না থাকলে 1 মিনিটও টিকে থাকাটা খুব মুশকিল। সেখানে এইভাবে লাঙল টানা, সেটা তো আরও বিরাট কঠিন কাজ। সেটা এই পুষ্কর সিং ধামি কি অদ্ভুতভাবে করে ফেললেন। আসলে ছোট থেকেই নিশ্চয়ই এই জল কাদায় হাঁটা তার অভ্যেস রয়েছে, তাই কি রাজনীতির পাকে পিছলে যান না। দেখুন, প্রয়াত জেডিইউ সাংসদ শরদ যাদব একবার লোকসভায় বলেছিলেন, জানেন তো, এই বিজ্ঞানীরা সয়েল টেস্টিং করেন আর চাষি তার পায়ের বুড়ো আঙুলের ডগা দিয়ে একটু মাটি টিপেই বুঝতে পারে উর্বরতা কেমন। রাজনীতিও কিন্তু একটা চাষ। তৃণমূলের জন্য যেরকম ঘাস ফুল চাষ, বিজেপির জন্য পদ্ম চাষ। এই 15 বছরে বলতে নেই, ঘাস ফুলের ফলন কিন্তু খুব মন্দ হয়নি। একের পর এক কেলেঙ্কারি, একের পর এক কীট পোকার হানা, কিন্তু ভোটের ফসল না, কিছুতেই কাটতে পারেনি। 2019-এর লোকসভা ভোটেই একবার শুধু একটু ফলনটা খারাপ হয়েছিল, কমে গেছিল আর কি। কিন্তু তারপর আবার দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের সার দিয়ে কীভাবে গোটা ব্যাপারটা সামলে নেওয়া গেছে। এদিকে 2019-এ একবার ভালো ফসল ঘরে তোলার পরেই বিজেপির বাজারে মন্দা। পেশাদারি সংস্থাকে দিয়ে সয়েল টেস্টিং করা হয়েছে। তারা বলেছে এই জমিতে ভালো চাষের চান্স আছে, পদ্ম চাষ সম্ভব। সার, বীজ এগুলো খরচেও কার্পণ্য করা হয়নি। তারপর মনের মতো ফসল আর হয়নি। কেন? উপযুক্ত চাষি নেই, নাকি জমির বাছ বিচার হয়েছে একটু বেশি? দেখে শুনে কি মনে হচ্ছে জানেন, সেই ছুঁতমার্গ থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী শুধুমাত্র ওই হিন্দু ভোটেই জেতার কথা বলেছিলেন। কালীগঞ্জ উপনির্বাচনেও দলে হেরেছে, কিন্তু ওই শতাধিক হিন্দু সংখ্যাগরিষ্ঠ বুথে বিজেপি মনোনিবেশ করেছিল এবং সেখানে ভালো ফল করেছে, এটাই তুলে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু এখন দেখুন, বঙ্গ বিজেপি বলতে শুরু করেছে পাথর ধরা হাতে তারা বই ধরাবে। ভালো ফসলের জন্য পুজো আচ্চা স্টাইলেও একটু বদল আনবে। তাই তো করছে। জয় শ্রীরাম যারা বলেন, তারাও এখন জয় মা কালী বলার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি তাকে যখন আপ্যায়নের জন্য সভামঞ্চ তৈরি করা হলো, তখন সেই সভামঞ্চে কালী ঠাকুরের একটা বিরাট বড় ফটো টাঙানো ছিল। দেশে কালী নয়, একেবারে কালীঘাটের কালী, সেই বিশাল সোনার জিভ। আসলে তারা হয়তো আসল কালীকেই বেঁচেছেন। মানে বর্তমানে রাজ্যের ক্ষমতার কেন্দ্র তো কালীঘাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই কালীঘাটেরই বাসিন্দা। তাই কালীঘাটের মা কালীকেই কি সবার আগে নিজেদের কাছে টানার চেষ্টা করলো বিজেপি? হতে পারে। পুজোর ধরন বদলে কি কোনো ফল হবে, সেটা তো বোঝা যাবে 26-এ। কিন্তু চাষের ধরনেও বদল আনা হয়েছে। ঠিক হচ্ছে, ওই ঘাস ফুল চাষে জমির ক্ষতি হচ্ছে, এটা শুধু বলা হবে না, বলা হবে, কিন্তু শুধু এই কথাটাই বারবার বলা হবে না। তার থেকেও বেশি বলা হবে পদ্ম চাষের উপকারিতা কী। মানে বুঝতেই পারছেন, এতদিন প্রচারের অভিমুখটা ছিল একটু নেগেটিভ, এখন সেটা পজিটিভ অভিমুখে নিয়ে যাওয়া হবে। ইতিবাচক বক্তব্যগুলো সেগুলো বেশি করে বলা হবে। এটাই তো এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে স্টাইল বদলাচ্ছে চাষের। বাংলার জমি কৃষির জন্য, শিল্পের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থানের জন্য যথেষ্ট উর্বর হয়ে উঠতে পারে এবং তারা ক্ষমতায় এলে উর্বর হয়ে উঠবে, ফসল ফলবে। এই নয়া কৃষি বার্তা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে।
জাতীয় স্তরের নেতাদের মুখে সোনার বাংলার প্রতিশ্রুতি বাংলাভাষী বঙ্গবাসীর কানে বিশ্বাসযোগ্য ঠেকেনি। বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি আস্থা দেখিয়েছিলেন রাজ্যবাসী। একই গঙ্গার অববাহিকায় হলেও বাংলার মাটি উত্তরপ্রদেশের থেকে আলাদা। বাংলায় বারবার ফিনিশিং লাইনের আগে আটকে গিয়ে বিজেপি সেটা বুঝতে পেরেছে। তাই 2026-এর জন্য প্ল্যানিংয়ে কিছুটা বদল আসছে। পুজোর পরেই ইস্তাহার বা সংকল্পপত্র ঘোষণা করা হবে। প্রচ্ছদ পরিকল্পনার দায়িত্বে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। নেতিবাচক নয়, ইতিবাচক প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রচার ও কর্মসূচি রূপায়ণ ও বাস্তবায়নে একাধিক কমিটি তৈরি করা হবে। 2024-এর লোকসভা ভোটে এগিয়ে থাকা 92 আসনে বিশেষ নজর দেওয়া হবে। 5000-এর কম ভোটে পিছিয়ে থাকা 108টি আসনেও বাড়তি নজর। ওই বিধানসভাগুলিতে ভোট বাড়ানোর উপায় খুঁজতে রিপোর্ট দেওয়ার নির্দেশ। জেলা স্তরে বুথ সশক্তিকরণের বৈঠক হবে 10 থেকে 13 জুলাই। জাতীয় পর্যবেক্ষক সুনীল বনসাল জানিয়ে দিয়েছেন, জেতা বুথে হারা যাবে না। তার তো অবশ্যই আমাদের একটা সংকল্পপত্র বলি আমরা তাকে, অবশ্যই একটা বড় ডকুমেন্ট, যে ডকুমেন্টটা আমরা প্রামাণিকভাবে সব জায়গায় করছি। যা আমাদের ইস্তাহারে তথা সংকল্পপত্রে থাকতে সেটা আমাদের সরকার সেই অনুসারে কাজ করে, এটা আমরা বহু জায়গায় প্রমাণিত করেছি করে। তো স্বাভাবিকভাবে সেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ধাক্কা দেবে এবং বিজেপি ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারাবে। ওদের কাজ হচ্ছে ভোটে হারা, তো ভোটের আগে ওদের ইস্তাহার বের করাও যা, ভোটের পরে ইস্তাহার বের করা যায়। তাড়াহুড়ো করবে না, ভোটটা হয়ে যাক, মমতাদি শপথ নিয়ে নিক চতুর্থবারের জন্য, তারপর ঠান্ডা মাথায় ইস্তাহার ভালো করে যত্ন করে বাঁধিয়ে ভালো ছাপা দিয়ে ছবি দিয়ে তারপর করবে। লোকসভা নির্বাচনে এই রাজ্যে তৃণমূলের থেকে 42 লক্ষ ভোট কম পেয়েছে বিজেপি। এই ব্যবধান মিটিয়ে ফেলা অসম্ভব নয় মনে করছেন বঙ্গ বিজেপির নেতারা। আন্দাজে এখন কথা সব বলে তো লাভ নাই। তো বিজেপি পার্টি তাদের নিজের সিদ্ধান্ত, মানুষ কাকে ভোট দেবে না সেটা মানুষ ঠিক করবে। প্রত্যেকটা পার্টি তার নিজের মতো করে তো বলবে। আমি বলছি আপনাকে, এই ডিফারেন্সটা যতটা দেখছি আমরা, ততটা কিন্তু আমরা যদি স্ট্র্যাটেজিক্যালি লড়ি ততটা নয়। আমরা জিততে গেলে দরকার হচ্ছে 150-এর মতো সিট, তাই তো? 294-এর অর্ধেক, তার থেকে একটা বেশি, তো 148টা সিট হলেই হয়ে যায়। 150টা সিটের আপনি যদি তুলনামূলক বিশ্লেষণ করে, বিজেপি আর তৃণমূলের পার্থক্য হচ্ছে 9,60,000 ভোটের, মানে 10 লাখ ভোটের পার্থক্য। আপনার এই 10 লাখটাকে মেকআপ করতে মানে 5 লাখ মেকআপ করতে হবে, 5.5 লাখ মেকআপ করতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের যেটা দায়িত্ব, আমাদের সংগঠনের যে কাঠামো, সেই কাঠামোকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়া, যাতে যে গ্যাপ আপনি বলছেন সেই গ্যাপ তো পার করা তো বটেই, তার সাথে সাথে নতুনদেরকে যুক্ত করা। লাই ড্যামলাই দেন কাম স্ট্যাটিস্টিক্স, মানে মিথ্যে, তার থেকেও বড় মিথ্যে, তারপর আসে পরিসংখ্যান। এই বক্তব্যটা কি বিজেপি নেতাদের মাথায় আছে? তারা কিন্তু অঙ্কের হিসেবটা করছেন। এবং সত্যি কথা বলতে কি, আপনি যদি অঙ্কের দিক থেকে পুরো ব্যাপারটা দেখেন, তাহলে ব্যাপারটার মধ্যে কোনো ভুল নেই। 42 লক্ষ ভোটের ব্যবধান মানে প্রত্যেক বিধানসভায় 14,000-এর কিছু বেশি। এবার 80,000 বুথ ধরলে প্রত্যেক বুথে ব্যবধান 52 ভোটের। খুব কঠিন লাগছে হিসেবটা, কিন্তু মুশকিল হচ্ছে লোকসভা নির্বাচনের ভিত্তিতে যদি আপনি গোটা বিষয়টা দেখেন, তার সাথে বিধানসভা ভোটের সঙ্গে ভোটিংয়ের প্যাটার্নের অনেক তো ফারাক হয়ে যায়। কিন্তু আপাতত যেহেতু শেষ নির্বাচন লোকসভা নির্বাচনটা, সুতরাং তার ভিত্তিতেই দেখতে হবে। এই নির্বাচনের ভিত্তিতে 92টা বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে, আর 108টা বিধানসভায় ব্যবধান 5,000-এরও কম, মানে 200টা বিধানসভায় অঙ্কটা সেই অর্থে, ওই বললাম পরিসংখ্যানগত দিক থেকে দেখেন, তাহলে অঙ্কটা খুব কঠিন নয়, অসম্ভব তো নয়। আর সেখানে তো সুকান্ত মজুমদার বললেন তাদের লক্ষ্য ওই 150টা পাওয়া, পাস মার্কস পাওয়াটাই তো আসল দরকার, ওটা হলেই তো হয়ে গেল। এই 200টা বিধানসভার কথা মাথায় রেখে বিজেপি নিশ্চিতভাবেই কিন্তু তাই ইস্তাহারটা লিখবে, কারণ 200টা টার্গেট করলে হয়তো 150 গিয়ে ঠেকবে। 148 ম্যাজিক ফিগার, সেটাই তো তাদের প্রাথমিক লক্ষ্য। যদিও ওই পরিসংখ্যান এবং বাস্তবের মধ্যে যে একটা ফারাক হয়, সেটা মাথায় রেখেই সম্ভবত কুণাল ঘোষ ঠাট্টা করে বলছেন, ইস্তাহার মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের পর লিখলেও হবে। বললেন যত্ন করে বানান, সময় নিয়ে বানান, মানে এ সমস্ত করে কিছু হবে না, তারা যেরকম জেতার সেরকমই জিতবেন।
এটাও কিন্তু একটা দুটো দিক আছে। কুণাল ঘোষের বক্তব্যের মধ্যে তার কনফিডেন্সটা আছে, খানিকটা ওভার কনফিডেন্ট যদি হয়ে গিয়ে থাকে তৃণমূল, তাহলে কিন্তু আবার পরিসংখ্যান তার ভেলকিও দেখাতে পারে। পরিসংখ্যানটা খুব গোলমেলে জিনিস, এত সহজ নয়। আর দেখুন, এই মুহূর্তে গোটা ব্যাপারটাই তো একটু গোলমেলে, মানে সহজ অঙ্কে যেটা মনে হবে সেটা তো নাও হতে পারে। ধরুন সামনে 21শে জুলাই, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় তার ওই মঞ্চ থেকে প্রত্যেকবারই কিছু না কিছু বার্তা দেন। এই বার্তা পাওয়ার জন্য সারা বছর ধরে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বসে থাকেন, অপেক্ষা করে থাকেন। এবার যদি বলি 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় যা বলবেন সেই স্ক্রিপ্টটাও বিজেপি লিখে দেবে, তাহলে কি চমকে যাবেন? তার থেকেও বড় প্রশ্ন, এই কথাটা বলাটা কি খুব বাড়াবাড়ি হয়ে যাবে? কিন্তু এমনি এমনি বলছি না, তারও তো একটা কারণ আছে। যদি পরিসংখ্যানগুলোকে ধরে আপনারা এত বড় অঙ্ক কষার কথা ভাবেন, তাহলে এই সম্ভাবনাটাকেও তো বিচার করে দেখা দরকার। খেয়াল করে দেখুন, 21শে জুলাইয়ের ঠিক আগেই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসছেন। এখন পর্যন্ত তো সেরকমই খবর, তিনি নাকি দমদমে একটা সভা করবেন বলে শোনা যাচ্ছে। এখনও বিজেপির তরফে নিশ্চিত করে কিছু বলা হয়নি। দুর্গাপুরেও আজ বিজেপি নেতারা মাঠ দেখতে গেছিলেন, তবে সেটা কোন কর্মসূচির জন্য সেটা নিয়েও খোলসা করা হয়নি কিছু। কিন্তু কোথাও একটা তো তিনি করবেন, এরকম একটা ব্যাপারটা বোঝা যাচ্ছে। দেখুন, কয়েক মাস আগে এই আলিপুরদুয়ারের সভা থেকে তো নরেন্দ্র মোদী তৃণমূল সরকারকে প্রবল আক্রমণ করেছিলেন, তুমুল আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে তার জবাব দিয়েছিলেন। তারপর আবার অমিত শাহ নেতাজি ইন্ডোরের সভায় এক ধাপ পারদ চড়িয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী যে ভোটের আগে আসছেন, এসে তো আর শান্তির জল ছেটাবেন না, তাই না? এটা তো বোঝাই যায়। আলিপুরদুয়ারে যেমনটা বলেছেন, দমদমেও হয়তো তেমনই গরমাগরম বলবেন, কিছুটা হয়তো বেশিই বলবেন, কারণ সামনে ভোট। আর সেদিন স্বাভাবিকভাবেই নবান্ন থেকেই হয়তো মুখ্যমন্ত্রী জবাব দেবেন। মানে ঘটনা পরম্পরা মেনে যদি নিতে হয়, তিনি অতীতে দিয়েছেন, এবারও নিশ্চয়ই হয়তো দেবেন। আর যদি নাও দেন, 21শে জুলাইয়ের মঞ্চে কি বিজেপিকে ছেড়ে দেবেন নাকি? এমনকি মানে প্রধানমন্ত্রী যদি না আসেন, তাও কি বিজেপিকে তিনি ছেড়ে দেবেন? প্রধান প্রতিপক্ষকে কেউ ছেড়ে দেয় নাকি তার আগে? সামনে বিশেষ করে যখন ভোট রয়েছে, ভোটের আগের এরকম 21শে জুলাই। কিন্তু প্রধানমন্ত্রীর আসার পর বিজেপিকে বলা, সে এবং তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা, সেটা যদি হয়, তাহলে কিন্তু ওই প্রধানমন্ত্রীর বক্তব্যের ওপরেই অনেকটা নির্ভর করবে তার বক্তব্য, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা। এটা তো ধরে নেওয়া যেতেই পারে। তাহলে হলো কি না, নরেন্দ্র মোদী বা বিজেপি তারাই ঠিক করে দেবেন অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন। আসলে দেখুন, ভোটের এত আগে এমনিতে প্রধানমন্ত্রীর জনসভা মানুষের মনে যে বিরাট ওলট পালট করে ফেলবে, সেরকম তো মনে হয় না। কিন্তু প্রধানমন্ত্রী যদি বাংলার জন্য বিশাল কোনো ঘোষণা করেন, তাহলে সেটা বাংলার বিজেপির প্রচারের অভিমুখ ঠিক করে দিতে পারে। এইখানে হচ্ছে গুরুত্ব তার বক্তব্যে। প্রধানমন্ত্রী যে মিটিংগুলো করবেন, সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা মিটিংয়ে, মানে এই মিটিংটা যদি আমরা ধরে নিচ্ছি ইলেকশনের আগে, যদি ইলেকশনমুখী যে মিটিংগুলো হবে তার প্রথম, তাহলে প্রত্যেকটা মিটিংয়ে তিনি আস্তে আস্তে ধাপে ধাপে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোবেন। প্রথম মিটিংটা দলীয় কর্মী, সমর্থক, এদের বার্তা দেওয়ার জন্য, এদের বক্তব্যের অভিমুখ ঠিক করে দেওয়ার জন্য, আর তার সঙ্গে একটা প্রাথমিক বার্তা বাংলার মানুষকে দেওয়ার জন্য। যে বক্তব্যের জবাব দেওয়ার বাধ্যবাধকতা তো মুখ্যমন্ত্রীর থাকবে 21শে জুলাইয়ের মঞ্চের থেকে, কারণ সেখানে তো তার বাধ্যবাধকতা তার দলের নেতাকর্মীদের গাইডলাইন দেওয়া বা তারা কোন রাস্তা ধরে এগোবেন সেটা বলে দেওয়া। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব তারা কিভাবে দেবেন সেটাও নির্দেশ করে দেওয়া। কিন্তু এ তো গেল দুজনের ওপর দুজনের প্রভাব। কি অদ্ভুত না, একটা নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে দুই মহারথী আস্তে আস্তে ওয়ার্ম আপ শুরু করছেন, এবং কখন শুরু করছেন সেটা মোটামুটি একটা ধারণা তো আমরা পেলাম। এটা তো স্ট্র্যাটেজিক লড়াই আর কি, ভার্বাল লড়াই। কিন্তু আসল লড়াইটা তো মাঠে নেমে, সেখানে সংগঠনটাই তো শেষ কথা বলে।
এই যে বুথ কমিটি তৈরির কথা বারবার বলা হচ্ছে, বুথ কমিটি সংগঠনের কথা বলা হচ্ছে, সেই কাজটায় তৃণমূল এগিয়ে আছে এটা তো নিশ্চিত, এবং সেটা বিজেপি নেতারা নিজেরাই স্বীকার করে নিয়েছেন বারবার। কিন্তু তাদের ক্ষেত্রে যে দুর্বলতা রয়েছে এটা না হয় স্বীকার করে নিলেন, সেটা সামলানোর ক্ষেত্রে কি করছেন এ ধরনের খুঁটিনাটি তো নরেন্দ্র মোদী দেখেন না। ওটা অবশ্য অমিত শাহ রিপোর্ট নেন, কিন্তু তার নিচে আবার অনেকগুলো লেয়ার রয়েছে, ধাপ রয়েছে। সুনীল বনসনরা রয়েছেন, তারপর রাজ্য বিজেপির কর্তারা রয়েছেন, মানে একটা ধারাবাহিক প্রক্রিয়া। সুতরাং কোন বিষয়টা মোদির বক্তব্যের ওপর নির্ভর করছে, অন্যবার যে জিনিসগুলোকে ছেড়ে রাখেন, অর্থাৎ এই সংগঠনের বিষয়টা, নিজেদের আত্মসমীক্ষার বিষয়টা, সেটাও নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্যে উঠে আসবে কিনা সেটাও তো এক্ষুনি বলা যাবে না। কিন্তু তার বক্তব্য থেকে বোঝা যাবে নিজেদের নিয়ে তারা বেশি চিন্তিত না কোথাও গিয়ে তৃণমূলকে হারানোর ব্যাপারে তারা বেশি কনফিডেন্ট, ফলে সেই দিকটাতেই জোর দিচ্ছেন। কয়েক মাসের মধ্যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, প্রধানমন্ত্রী যখন আসছেন তখন বাংলার বিজেপি নেতাদের বিশেষ কিছু নির্দেশ দিয়ে যেতেই পারেন, আর জনসভা করে বাংলার হাওয়াটাও বুঝে নিতে পারেন তিনি। সেক্ষেত্রে তার নির্দেশিকাটা আসবে আর কিছুদিন পর। বিজেপি পার্টি বাংলা দখল করার জন্য সর্বস্ব পণ করে তারা ময়দানে নামার চেষ্টা করছে। তার জন্যই এখন থেকে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, আরো বড় বড় মন্ত্রী সাথী তারা আসবে। মোদী এসে কি বলবে? নরেন্দ্র মোদী যদি সিপিএম জমানায় এখানে আসতো বলতো তাহলে বুঝতে পারতাম। নরেন্দ্র মোদী তো এখানে আসছে যখন তো পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে। রাজনৈতিক পর্যটক আসবেন যাবেন, প্রধানমন্ত্রী অমিত শাহ এরা নতুন তো আসছেন না, তারা তো বারবার আসেন, ভোটের আগে বড় বড় কথা বলেন, এবং তারপরে দেখা যায় বিজেপি প্রত্যাখ্যাত হয়েছে। তাই হবে, উনি এখন হেলিকপ্টার যাত্রা করবেন শুধু ভোটের প্রচার করার জন্য। 29শে মে আলিপুরদুয়ারে এসেছিলেন প্রধানমন্ত্রী, সভা করেছিলেন, বক্তব্য রেখেছিলেন। ফের আসবেন 18ই জুলাই। সময়ের ব্যবধান মাস দেড়ের কাছাকাছি। এবার এই 1.5 মাসের মধ্যে, মানে যার আজকে আমরা 5 তারিখ এসে দাঁড়িয়ে আছি, আর দিন 15 বাকি, এই মাঝের সময়টায় 1 মাসের মধ্যে এমন কিছু রাজনীতি পুরো উথাল পাতাল হয়ে যাবে এরকম তো কিছু ঘটেনি। সুতরাং যা এখনো অবধি ভাবা যেতে পারে যে প্রধানমন্ত্রী কি বলবেন না বলবেন, সেগুলো কিন্তু সবই সাধারণ ধারণা নির্ভর, যাকে বলে অবভিয়াস, স্বাভাবিকভাবে যে বক্তব্যগুলো আসে। কিন্তু মুশকিল হচ্ছে প্রধানমন্ত্রী কি বলবেন না বলবেন সেটা তো তার থেকে আর কেউ ভালো জানে না। তিনি তো বাঁধা ছক উল্টে দিতে সিদ্ধহস্ত। ফলে সবাই যেটা ভাবছেন তার উল্টো দিকে গিয়ে প্রধানমন্ত্রী কি অন্যরকম কিছু বলবেন। এই সাজানোর ব্যাপারটা, মানে ওলট পালট করে ফের সাজানোর ব্যাপারটা তো নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে শিখিয়ে গেছেন। অপারেশন সিঁদুরের 1 মাসের মধ্যে রাজ্যে এসেছিলেন, কিন্তু আলিপুরদুয়ারে দাঁড়িয়ে ওটা নিয়ে তেমন কোনো কথাই খরচ করেননি। যেটুকুনি যা বলেছিলেন সেটা একেবারে শেষ ভাগে গিয়ে জাস্ট বলতে হয় বলা। অথচ তার আগের বক্তব্যগুলো দেশের যেখানে গিয়ে তিনি যা বক্তব্য রেখেছেন সব কটাই এই অপারেশন সিঁদুর কেন্দ্রিক। এখানে এসেই সবার ভাবনা চিন্তাকে একদম উল্টো দিকে শুইয়ে দিয়ে তিনি অন্য পথে হেঁটে চলে গেলেন। ফলে প্রধানমন্ত্রীর কথাকে সেই মুহূর্তে কিন্তু যে কথাটা সম্পূর্ণরূপে, তার আগেরগুলো অপারেশন সিঁদুর মানে পাকিস্তানকে আক্রমণ করে পাকিস্তান কেন্দ্রিক ছিল, এখানে তার বদলে সম্পূর্ণ উল্টো দিকে হেঁটে তৃণমূলকে আক্রমণ করে তৃণমূল কেন্দ্রিক। তাই প্রধানমন্ত্রীর কথাগুলোকে তখন চিরতার জল গেলার মতো করে গিলেছিল তৃণমূল। আলিপুরদুয়ারে সবার থেকে যেভাবে ওই নিয়োগ দুর্নীতি আর মুর্শিদাবাদের হিংসা নিয়ে কথা বলেছিলেন সেটা কেউ কিন্তু এক্সপেক্ট করেননি। তৃণমূল একটা অস্বস্তির জায়গা ছিল। সেই জায়গাটা যে প্রধানমন্ত্রী এই রকম বাজারে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে দেশের হয়ে প্রচার করছেন, মানে সেই অর্থে ঘুরিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্য বা আমাদের দেশের সরকারের বক্তব্যটাই প্রচার করছেন, একটা সর্বভারতীয় দায়িত্ব পালন করছেন, সেখানে এখানে তারা আক্রমণের লক্ষ্য হয়ে যাবেন,
এটা তো তারা ভাবেননি। কিন্তু প্রধানমন্ত্রী ভেবেছিলেন হয়তো যে অপারেশন সিঁদুর সেটা তো গোটা দেশের অহংকার, শুধু পাক অধিকৃত কাশ্মীর না, দরকার হলে পাকিস্তানের যে কোনো জায়গায় মারবো, কোথাও লুকিয়ে লাভ নেই, যেখানে লুকিয়ে থাকবে এবং দিনে হোক বা রাতে হোক যখন মনে হবে তাদের বার করে মারবো। এটা তো এখানকার মানুষের মোটামুটি বিশ্বাস হয়ে গেছে। সমুদ্র হিমাচল এখন এটা তাদের হিসেবের মধ্যে ধরে নিয়েছে। আর কেউ ওই দেখলেন না ঠিক যেরকমভাবে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের পর সবাই মনে করছিল এবার এটা আরও অন্য কিছু হবে, ওগুলো হবেই, ওগুলো যখন তখন করা যায়, এটা মানুষের বিশ্বাস হয়ে গেছিল। সুতরাং প্রধানমন্ত্রী হয়তো বুঝে গেছেন এখন এগুলো মানুষের মনের মধ্যে ঢুকে গেছে, এগুলো যখন তখন হতে পারে, এর মধ্যে কোনো এগুলো বারবার বলার মধ্যে কোনো বিশেষত্ব নেই, লোকের কাছে ওটা নতুনত্ব লাগবে না। বরং উল্টো দিকে আক্রমণটা সানানোটা খুব ভালো। যাদের বাড়িতে ওই কয়লার উনুন আছে না তারা জানেন কিছুক্ষণ উনুন জ্বলার পর আঁচটাকে উস্কে দিতে হয়। হয়তো সেই জন্যই সেই উস্কে দেওয়ার জন্যই যে বক্তব্যগুলো তৃণমূলের কোথাও গিয়ে একটু অস্বস্তির জায়গা বা যে জিনিসগুলো বারবার বিজেপি অভিযোগ হিসেবে তুলে ধরছে, দুর্নীতি, ধর্মীয় তোষণ, সেইগুলোকেই একটু খুঁচিয়ে দেওয়ার দরকার। সেটাই তো দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তা যদি হয় তাহলে আগামী সফরেও তিনি সেই কাজটা করলে অবাক হওয়ার কিছু থাকবে কি? বিশেষ করে আবার বলছি, এবার তো যা হবে সবই এই বাংলার ভোটমুখী। দেখুন, পূর্ব বর্ধমানের কাটোয়ায় আজ একটা বিস্ফোরণ হয়েছে, বেশ বড় বিস্ফোরণ। এতটা তার তীব্রতা যে একটা বাড়ির চাল উড়ে গেছে, দেওয়াল ভেঙে পড়েছে, আশেপাশের বেশ কয়েকটা বাড়ি আগুনে পুড়ে গেছে। এখন পর্যন্ত যতদূর জানা গেছে তাতে বোঝা যাচ্ছে যে কাটোয়ার রাজোয়া গ্রামে মন্টু শেখ নামে একজনের পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার কাজ হচ্ছিল, সেই সময় এই বিস্ফোরণটা ঘটে যায়। এবার দেখুন, হঠাৎ করে এই বক্তব্যটা আনলাম তার কারণ ওই প্রধানমন্ত্রী যেরকম ভেবে নিয়েছিলেন না যে ভারত যখন তখন পাকিস্তানে আক্রমণ করতে পারে, পাকিস্তান কিচ্ছু করতে পারবে না, সেটা এয়ার স্ট্রাইক হোক, সার্জিক্যাল স্ট্রাইক হোক বা অপারেশন সিঁদুর হোক, এগুলো তো মানুষের কাছে এখন স্বাভাবিক হয়ে গেছে, মানুষ বিশ্বাস করতে শিখে গেছে এগুলো। ঠিক একইভাবে এ রাজ্যে বোমা বাঁধার ব্যাপারটা, বোমা বাঁধার সময় বিস্ফোরণের ব্যাপারটা বা সেই ঘটনায় মানুষের মৃত্যু বা ক্ষয়ক্ষতির ঘটনাটা, এগুলো কোনোটাই তো নতুন কিছু নয়, মানুষ অভ্যস্ত হয়ে গেছে। তাহলে কাটোয়ায় বিস্ফোরণে কি এমন কিছু উপাদান আছে যেটা যেটা ওই প্রধানমন্ত্রীর ভাষণের অংশ হয়ে যাওয়ার জন্য তাকে তৈরি করে দিতে পারে? কাটোয়ার বিস্ফোরণের সঙ্গে একটা মানে অন্য ব্যাপার সত্যিই আছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে জায়গা করে নেওয়ার মতো যোগ্যতা আছে, কাটোয়ার আছে। কারণ কাটোয়ার ওই বিস্ফোরণের মধ্যে রয়েছে সূক্ষ্ম মেরুকরণের আভাস, যে আভাসকে প্রবল বাতাসে পরিণত করতে পারে বিজেপি, চাইবে বিজেপি। কাটোয়ায় বিধায়ক, তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন তার মতো কিছু তৃণমূল নেতাকে মারার জন্যেই নাকি ওই রাজোয়া গ্রামে বোমা বাঁধা হচ্ছিল। কারা বোমা বাঁধছিলেন? পুলিশ আহত অবস্থায় গ্রেফতার করেছে তুফান নামে স্থানীয় এক যুবককে, যে তুফান তৃণমূল থেকে বহিষ্কৃত জঙ্গল শেখের শাগরেদ। এবার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জঙ্গলের নাম করে বলেছেন যে কাটোয়া দখলের পরিকল্পনা চলছে, মানুষ খুনের চক্রান্ত চলছে। মুসলিম জঙ্গলের রাজত্ব কায়েম হলে হিন্দু ব্রাহ্মণ রবীন্দ্রনাথের প্রাণ বিপন্ন। এই লাইনটা পছন্দ হয়ে গেলে 2026-এর প্রচার ম্যানুয়ালে বিজেপি যে ঢোকাবে না তার কোনো গ্যারান্টি আছে কি? এই কান্না শুনেছিল নদিয়ার কালীগঞ্জ। সন্তানহারা এই মায়ের কান্নার কারণ ছিল বিজয় উল্লাস। উপনির্বাচনে তৃণমূল জেতার পর মিছিল বেরিয়েছিল, সেই মিছিল থেকেই সিপিআইএম সমর্থক পরিবারের সন্তান তামান্নাকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল। বাম সমর্থক পরিবারের সন্তান
তামান্নার মৃত্যুতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতারা। তৃণমূলের আমলে দুষ্টের দমন হচ্ছে না, দুষ্টের পালন হচ্ছে বলে গতেবাদা ঢঙেই অভিযোগ করেছিল রাজ্যের প্রধান বিরোধী দল। কিন্তু হাত খুলে খেলতে পারেনি, কারণ তামান্নার পরিবারের রাজনৈতিক পরিচয় হয়তো বিজেপিকে আটকে রেখেছিল। কিন্তু কাটোয়ার বিস্ফোরণে হাত খুলে খেলতে নেমেছে বিজেপি। যা অভিযোগ করছে যে তাদেরকে বোম মেরেছে, এই জঙ্গল শেখের মতো মাল মেটেরিয়ালকে তো এরাই ভোটের সময় ব্যবহার করে বুথ লুট করার জন্য। শুক্রবার সন্ধ্যের পর হঠাৎই তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কাটোয়ার রাজোয়া গ্রাম। পরপর দুটো বোমা বিস্ফোরণ হয়। গ্রামবাসীরা বাইরে বেরিয়ে এসে দেখেন মন্টু শেখ নামে এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ি ও তার আশপাশে একাধিক চালাঘরে আগুন জ্বলছে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির চাল উড়ে গেছে, ভেঙে পড়েছে বাড়ির দেওয়াল। গ্রামবাসীদের দাবি, বিস্ফোরণের পর বেশ কয়েকজন দুষ্কৃতীকে দৌড়ে পালাতে দেখেছিলেন তারা। ধ্বংসস্তূপেই পড়েছিল একজনের রক্তাক্ত লাশ। তার ছেলে ওই এইদিকে বেরিয়ে কিন্তু পালিয়ে গেছিল, তুফান বলে ছেলেটার নাম, বেরিয়ে পালিয়ে গেছিল। সিভিল পুলিশ আসে ছেলেকে ধরলো, ধরি তখন ওই দোকানটা আছে, ওই দোকানটার ওইখানটাতে দাঁড়াইলো। এবার তাহা করতে শুনলাম এইখানটায় একটা লোক মৃত্যুদেহ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝলসে যাওয়া দেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার করা হয় তুফান চৌধুরী নামে এক স্থানীয় যুবককে। এলাকায় সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত তুফান চৌধুরীকে তৃণমূলের বহিষ্কৃত নেতা জঙ্গল শেখের ঘনিষ্ঠ বলেই জানে এলাকার মানুষ। পুলিশ সূত্রে জানা গেছে, বীরভূমের এক দুষ্কৃতীকে রাজুয়া গ্রামে নিয়ে এসে মন্টু শেখের পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধছিল তুফান আর তার দলবল। কাটোয়ার বিস্ফোরণে ধৃত তুফান চৌধুরীকে ঘিরে রাজনীতির তুফানের মাঝেই বোমা ফাটিয়েছেন স্থানীয় বিধায়ক তথা পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাঁর বিস্ফোরক দাবি, তাঁকে অথবা তাঁর অনুগামীদের খুন করতে বোমা বাঁধার কাজ চলছিল। ওদের লক্ষ্য তো আমরাই, আমার ওপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরও হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা। জেলার তৃণমূলের নেতা যে তাকে নাকি পর্যন্ত টার্গেট করা হয়েছে, অভিযুক্ত যারা তারাও তৃণমূল, তাদের হাতেও তৃণমূলের পতাকা, আর যিনি অভিযোগ করছেন তার হাতেও তৃণমূলের পতাকা। যারা আজকের দিনে তৃণমূল নেতা হয়ে উঠছে তারা দেখছে এই বয়স্ক মানুষগুলোর জন্য তাদের কামানোর পথে অন্তরায় তৈরি হচ্ছে। ওরকমে খাবার রাস্তা পরিষ্কার হচ্ছে না, তাই বুড়া হটো। তৃণমূল সরকারের এবং এই পুলিশের মদতে বিভিন্ন স্থানে সব বোমা তৈরির কারখানা হয়েছে, বোমা মজুত করা আছে, সেটা বিরোধীদের ওপর আক্রমণের জন্য, আর তার সঙ্গে সঙ্গে নিজেদের হিস্সা বন্টনে যখন গণ্ডগোল হচ্ছে সে তার জন্যও করছে। কারোর যদি কোনো আশঙ্কা থাকে বলতে পারে। এবার কাউকে যদি তৃণমূল আগে থেকে বহিষ্কার করেই দিয়ে থাকে তাহলে তো বোঝাই গেল যে সে তৃণমূলের নয়। সে তো বটেই, তৃণমূলের নয় সে তো বোঝাই যাচ্ছে। এবার মুশকিল হচ্ছে যে যেটা অভিযোগ সেটা যদি সত্যি হয় রবীন্দ্রনাথ বাবুর, তাহলে তো যাকে তৃণমূল মনে করছিল যে তাদের দলের সমস্যা, তিনি তো সত্যিই সমস্যা। কাটোয়ার ত্রাস জঙ্গল। এবার এই জঙ্গলের বাইরেটা কিন্তু দারুণ, জানেন তো। হাফ প্যান্ট পরার বয়স থেকেই অপরাধের জগতে নাম লেখাতে শুরু করেছিল। কচি বয়সে ছোটোখাটো অপরাধ, তারপর বড় হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধগুলো বড় হয়েছিল। মানে কচু গাছ কাটতে কাটতে ডাকাত হওয়ার কথা বলা হয় না, ব্যাপারটা সেরকম। এই জঙ্গলের বাইরেটায় কি নেই, মানে ছোটোবেলার থেকে সাইকেল চুরি, তোলাবাজি দিয়ে হাতে খড়ি, জেল যাত্রা ছিল ওই গরম বা শীতের ছুটিতে মামার বাড়ি যাওয়ার মতো। ধীরে ধীরে কাটোয়া এলাকায় নাটের গুরু হয়ে ওঠে জঙ্গল শেখ। খুনের অভিযোগও তার বিরুদ্ধে ছিল, জেলও কেটেছে তার জন্য। এবার যতবার জেল ততবার বেল, আর ততবার নতুন নতুন অপরাধ। কারণ শীত, গ্রীষ্ম, বর্ষা যে ছাতা এই গুন্ডা মস্তানদের ভরসা, সেটা আপনারা জানেন, রাজনীতির ছাতা। এটাই এদের সমস্ত রকম ঝড় ঝঞ্ঝাট থেকে রক্ষা করে। সেই ছাতা তো জঙ্গলের মাথাতেও ছিল, বাম আমলে লাল ছাতা আর 2011-র পর সবুজ ছাতা। ছাতার কোনো অভাব হয়নি জঙ্গলে। ইনফ্যাক্ট জঙ্গলদের না কখনো এই ছাতার অভাব হয় না। তবে কাটোয়ার মানুষ কি বলছেন জানেন? এই জঙ্গল শেখ যখন যার কাছ থেকে উপকার পেয়েছে তখন সেই উপকারীর উপকার স্বীকারও করেছে। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর
যার রাজনৈতিক শেল্টারের অভাব হয়নি, সেই জঙ্গলের জন্যেই নাকি 2015 সালে এই কাটোয়া পুরসভাটা দখল করতে পেরেছিল তৃণমূল। ফলে এখন তাকে যতই দূর করা হোক, এক সময় সে যে কাছের ছিল সেটাও কি অস্বীকার করা যায়? 2015 সালের আগে থেকে পুলিশের সহায়তায়, প্রশাসনের সহযোগিতায় জঙ্গল শেখ হতে পেরেছিল এবং সেই পুলিশ সাহায্য করেছিল বলে 2015 সালে কাটোয়া শহরে বোমবাজি করে তৃণমূল 10টা সিট পেয়েছিল। কাটোয়া শহরের মানুষ জঙ্গল শেখের সেই সময়কার ভূমিকা এবং প্রশাসনের সাথে সাথে প্রশাসনেরও সেই নাট্যজনক ভূমিকা মানুষ কিন্তু কাটোয়ার মানুষ ভুলতে পারেনি। 2015 সালের পর এই পুরো ভোটের পরেই আর কি পূর্ব বর্ধমানে কংগ্রেসে ভাঙন ধরে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন এই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। মানে বাম আমলেও তিনি কাটোয়ার বিধায়ক ছিলেন। সেই রবীন্দ্রনাথবাবু তৃণমূলে যেতে না যেতেই ফের পুরপ্রধানের পদটা পেয়ে যান। সেই নাকি শুরু। রাজনৈতিকভাবে যাকে হারানো হয়েছিল বা যাকে হারিয়েছিলেন, যার বিরোধিতা করে কাটোয়া পুরসভায় তৃণমূলকে জিতিয়েছিলেন, সে রবীন্দ্রনাথ দল বদল করতে না করতেই ফের এই পুরপ্রধানের পদ পেয়ে যাওয়াটা নাকি ভালো মনে নেননি তৎকালীন কাউন্সিলর জঙ্গল। তার ইচ্ছেতেই নাকি 2022 সালে রবীন্দ্রনাথের বিরুদ্ধে অনাস্থা আনা হয় এবং তাকে ওই পুরপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য তৃণমূল নেতৃত্বকে বাধ্যও নাকি করা হয়েছিল। যদিও পরবর্তী ক্ষেত্রে জঙ্গলের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ থাকায় তাকে বহিষ্কার করে তৃণমূল। কিন্তু এগুলো তো সবই রাজনৈতিক কারণ। রবীন্দ্রনাথ আর জঙ্গলের শত্রুতার পেছনে নাকি ব্যবসায়িক কারণও রয়েছে। কাটোয়ায় অবৈধভাবে বালি খাদান চালাতেন জঙ্গল শেখ আর তার অনুগামীরা। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নাকি সেই বালি খাদানগুলোকে দখলমুক্ত করিয়ে দেন প্রশাসনকে দিয়ে, আর তারপর সেই অবৈধ খাদানগুলোকে বৈধতা দিতে সরকারি লিজ চালুর ব্যবস্থা করেন। সেটা যখন হয়ে যায়, যারা অবৈধভাবে চালু ওই খাদান থেকে লাভবান হতেন, স্বাভাবিকভাবেই বৈধতার একটা শিলমোহর পড়ে যাওয়ার পর তা তো বিভিন্ন রকম নিয়ম নীতি বিভিন্ন কিছু চালু হয়। আগের মতো তো আর সেই ব্যাপারটা খোলাখুলি থাকে না। ফলে স্বার্থে ঘা লেগেছিল, যাদেরই লাগুক। রবীন্দ্র চট্টোপাধ্যায়ের অভিযোগ এরপরই নাকি তাকে আর তার অনুগত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্র করে জঙ্গল আর তার দলবল। বিস্ফোরণের ঘটনায় যে তুফানকে পুলিশ গ্রেপ্তার করেছে, সেই তুফানকে সঙ্গে নিয়ে কদিন ধরেই নাকি জঙ্গল বড়সড় হামলার ছক কষছিল বলে তৃণমূলের বিধায়কের অভিযোগ। এ তো মোটামুটি একটা ঘটনা, পরম্পরা, তার ইতিহাস, ভূগোল এগুলো আপনাদের শোনালাম। প্রশ্ন তো তারপর দাঁড়ালোটা কি? দেখুন, কাটোয়ায় বিস্ফোরণের সঙ্গে বালি পাচারের অ্যাঙ্গেলটা কীভাবে জুড়ে গেল দেখলেন? একটা বিস্ফোরণ, কিন্তু কতগুলো দিক থেকে আক্রমণের সুযোগ তৈরি হচ্ছে ভাবুন তো একবার। হিন্দু মুসলিম সম্পর্ক, দুর্নীতি, বালি পাচারের বখরা নিয়ে গণ্ডগোল, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মানে এক গাদা অপশান। এবার এর মধ্যে যেটা খুশি সেটাই তো হাতে তুলে নিতে পারে বিজেপি। এবং সবথেকে বড় কথা, বিজেপি বলতে পারে তৃণমূলের লোকেরা তৃণমূলের রাজত্বেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। যে সে লোক নন, একেবারে বিধায়ক। আর বিধায়কের প্রাণই যেখানে বিপন্ন, সেই জঙ্গলের রাজত্বে সাধারণ মানুষের প্রাণ যে মূল্যহীন, সেটা কি আর বলার অপেক্ষা থাকে? জঙ্গলের রাজত্বে জঙ্গল শেখরা যে বোমা বাঁধবে সেটাই স্বাভাবিক। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের অবদান একমাত্র বোমা শিল্প। যেখানে যেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে বা যারা বোমা বানাচ্ছে, প্রত্যেকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আছে। বোমা তৈরি হবে, বোমা বিক্রি হবে, বোমা ফাটবে, বোমায় মানুষের মৃত্যু। বেশ কিছু ঘটনা আমরা দেখেছি, অন্য রাজ্য থেকে ক্রিমিনালরা ঢুকে তৃণমূলকে অ্যাটাক করছে বা বাংলাকে বদনাম করার জন্য কোনো ঘটনা ঘটাচ্ছে। এটা আমরা একাধিকবার দেখেছি যে এইসব ক্রিমিনালকে অন্য রাজ্য থেকে শেষে ধরে আনতে হয়েছে। ফলে পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করছে, তার আগে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। মানে এর মধ্যেও আবার একটা এক্সপোর্ট ইম্পোর্টের অ্যাঙ্গেল জুড়ে দিলেন কুণাল বাবু। শুনলেন তো, এর মধ্যেও একটা বহিরাগত বিষয় থাকতে পারে। আসলে বাংলার লোকেরা এই সমস্ত কিছু করেন না, এখানে শুধু বাজি ফাটে, বোম টোম ফাটলে সেটার মধ্যে একটা বহিরাগত অ্যাঙ্গেল তাই খোঁজা যেতেই পারে আর কি। অস্বাভাবিক বাংলার ক্ষেত্রে এরকম একটা ব্যাপার আর কি।
আসলে রাজনীতির লোক রাজনীতি করবেন না বলছেন দেখলেই না কিরকম যেন একটা অদ্ভুত লাগে। এই যে শুনলেন কুণাল ঘোষের বক্তব্য, পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাটোয়ার বিস্ফোরণ নিয়ে তিনি বিশেষ কিছু বলবেন না। আমরা হয়তো কিছু বলতাম না যদি না রাজনীতির লোক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই ঘটনার পেছনে খুনের চক্রান্তের অভিযোগটা না করতেন। আবার বলছি, এ রাজ্যে বোমা বাঁধা হবে, বোমাবাজি হবে, বোমা ফেটে মানুষ মরবে, অথবা কখনো কখনো বোমা উদ্ধারও হবে। এগুলোকে আমরা সব বোমার জায়গায় বাজি বলে পড়ি এবং তারপর এগুলোকে স্বাভাবিক ঘটনা বলে মেনে নিই। কিন্তু একই ঘটনা বারবার ঘটলে সেই ঘটনার আকর্ষণ হারিয়ে যায় যদি না তাতে কোনো নতুনত্ব, নতুন কোনো অ্যাঙ্গেল থাকে। এটাও তো তাই হতো। এই নতুন অ্যাঙ্গেলটা তো রবীন্দ্রনাথ বাবু যোগ করে দিলেন। আজ থেকে 13 বছর আগে 2012 সালের 5ই জুলাই উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায় খুন হয়েছিলেন বরুণ বিশ্বাস। চেনা চেনা লাগছে নামটা। গোবরডাঙ্গা স্টেশন হয়েই প্রতিদিন যাতায়াত করতেন সুটিয়ার বাসিন্দা বরুণবাবু, মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক। বরুণবাবুকে যারা খুন করেছিল তাদের বিরুদ্ধে সুটিয়ায় একাধিক মহিলাকে ধর্ষণ, গণধর্ষণ, শ্লীলতাহানি এরকম অসংখ্য অভিযোগ ছিল। সেই সমস্ত অপরাধীর বিরুদ্ধে বরুণ বিশ্বাস এলাকার মানুষকে একজোট করেছিলেন, সংগঠন গড়েছিলেন। তার এই প্রতিবাদী সত্তাটাই ভালোভাবে নেয়নি ওই লম্পট নারী নির্যাতনের জড়িতরা। ফল কী হয়েছিল? বরুণবাবু খুন হন। বরুণবাবুর হত্যার পর শুধু সুটিয়া বা গোবরডাঙ্গা নয়, সারা রাজ্যেই তো অসংখ্য প্রতিবাদ সভা হয়েছে, সিনেমা হয়েছে। আজও বরুণবাবুর স্মৃতিতে বিভিন্ন কর্মসূচি হচ্ছে আজ। কিন্তু বরুণবাবু যাদের জন্য প্রাণ দিয়েছিলেন সেই মহিলারা কি নিরাপদ বোধ করছেন? এই প্রশ্নটা তিনিই করবেন যিনি বর্তমান ঘটনাবলী সম্পর্কে আদৌ ওয়াকিবহালই নন। তবে এটা নিশ্চিত, এই প্রশ্নটা যদি কেউ করে থাকেন, ভুল করেও যদি করে থাকেন, তার কথা শুনে ওই ঢাকার ঘোড়া পর্যন্ত হেসে উঠবে। কারণ নারী নির্যাতন, ধর্ষণ বা গণধর্ষণের মতো অভিযোগ বাংলার আর 5টা ঘটনার মতোই তো এখন স্বাভাবিক হয়ে গেছে। এবার কেউ বলতেই পারেন যে নারীদের বিরুদ্ধে ঘটনাকে যখন স্বাভাবিক বলেই মনে হচ্ছে তখন সেটা নিয়ে তো মাথা ঘামানোর কি আছে? মাথা ঘামাতে হচ্ছে কারণ মহিলাদের বিরুদ্ধে বেড়ে চলা অপরাধের সঙ্গে রাজ্যের শাসক শ্রেণীর নাম জড়ানোর ঘটনাটা ক্রমশ বেড়ে চলেছে। ভাবছেন তো এক্ষুনি ওই দক্ষিণ কলকাতার ল কলেজ আর মনোজিৎ মিশ্রের কথা বলবো? আবার সেই পুরনো কাসুন্দি? না, নতুন কথা বলবো। আলিপুরদুয়ারের ফালাকাটায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য অসিত কর এবং অর্জুন দাসের বিরুদ্ধে গ্রামের মহিলাদের মারধরের অভিযোগ তুলেছে বিজেপি। প্রথমে বিজেপি বিধায়ক দীপক বর্মন এবং পরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন জঞ্জাল সাফাই নিয়ে এক কথা দু কথার পর ওই প্রতিবাদী মহিলাদের ওপর নাকি চড়াও হয়েছিলেন তৃণমূলের এই 2 পঞ্চায়েত সদস্য। মহিলাদের গায়ে হাত তোলা হয়, এটা তার অভিযোগ। এবার গায়ে হাত যদি অভিযুক্তরা নাও তুলে থাকেন, তারা যদি একজন মহিলাকেও কটূক্তি করে থাকেন, সেটাও তো শ্লীলতাহানির অভিযোগ বলে ধরা উচিত। এবার ঘটনা হচ্ছে তৃণমূলের ওই 2 নেতার বিরুদ্ধে যেরকম থানায় অভিযোগ হয়েছে সেরকমই পাল্টা অভিযোগও দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে যে তারা 2টো অভিযোগই খতিয়ে দেখছে। আর মাঝখান থেকে বিজেপি নেতারা এই তৃণমূল জমানায় নারী নিরাপত্তা শূন্যে এসে ঠেকেছে বলে অভিযোগ করার সুযোগ পেয়ে গেছেন। এই অসিত, গৌর ঘোষ এবং অর্জুন মল্লিক, এই অর্জুন মল্লিক এবং অসিত কর এরা 2জন গ্রাম পঞ্চায়েত সদস্য। এটা আনানি করছে, লাথালাতি করছে, এসে পাথর যা পাইছে তাই দিয়ে মারামারি করছে। কে করেছে? অসিত কর। এখানে কোথাও মহিলাকে মার ধরে কিন্তু ছবি দেখা যাচ্ছে না, শুধু নিজেকে আত্মরক্ষাই করছে। আমিও সাথে ছিলাম, আমিও সেভই করছিলাম। তো এইখানে তো সম্পূর্ণটাই প্ল্যান মাফিক, এটা যে গোবিন্দ দাস যে ওই ওনার সম্পূর্ণটা পরিকল্পনা করা। যদি দেখাতে পারেন কোনো ছবিতে আমি মারছি, তাই সেখানে আইনে যা ব্যবস্থা আছে আমার সাজা দিলে আমি সাজা মাথা পেতে নেব। তৃণমূল কংগ্রেসের দাদাগিরি এবং এখন একটা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে।
শেষ সময় তো চলে এসেছে তো, এবং এই দাদাগিরির সঙ্গে সঙ্গে এখন তারা মহিলাদের নির্বিচারে অসম্মান করছে। এ বাংলায় মহিলাদেরকে পথে নেমে লড়াই করতে হবে। তৃণমূল ধর্ষণকারীদের দলে রূপান্তর দিচ্ছে। দেখুন, ইদানিংকালে না এইরকম ঘটনাগুলো শুনলেই বেশ কিছু কমেন্ট আমরা পেতে থাকি, যার একটা কমন পার্ট হচ্ছে ছোট ঘটনা। কয়েকদিন অপেক্ষা করলে হয়তো এক্ষেত্রেও শুনতে পাবো, কিন্তু এই ছোট ঘটনাগুলো হঠাৎ আলোচনায় চলে আসছে কেন, এবং বিজেপি নেতারাই বেছে বেছে এই ঘটনাগুলোকে এত বেশি করে সামনে নিয়ে আসছেন কেন? তারা কি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছেন? যে মহিলা ভোট ব্যাংক তৃণমূলের শক্তি, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্পের কল্যাণে রাজ্যের যে মহিলারা তৃণমূলকে দুহাত উপুর করে সমর্থন যোগান, সেই মহিলাদের মনে তৃণমূল সম্পর্কে সংশয় তৈরি করাটাই কি বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য? সেটা যদি তাই হয়, তাহলে রাজনীতিগতভাবেই সেটার মোকাবিলা করার দরকার। সেটাই কি বুঝিয়ে দিলেন তৃণমূলের বাঁকুড়ার সাংগঠনিক জেলা সভাপতি? বাঁকুড়ার সাংগঠনিক জেলা সভাপতি তৃণমূল নেতা তারাশঙ্কর রায় কি বলেছেন জানেন? পরিষ্কার বলে দিয়েছেন, যারা মহিলাদের সম্মান দেবেন না তাদের বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে, এবং তিনি জেলা সভাপতি হিসেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। দেখুন, ব্যবস্থা তো তখনই হবে যখন অবস্থা তৈরি হবে। তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি কি তার মানে বুঝিয়ে দিচ্ছেন যে মহিলাদের বিরুদ্ধে ঘটনা ঘটার মতো পরিবেশ পরিস্থিতি রয়েছে, অবস্থা রয়েছে, ঘটনাটা ঘটতে পারে? সেটা যাই হোক, সতর্ক থাকা তো খুব ভালো, তাই না? কথায় বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজেদের বাড়ির থেকেই তো যাবতীয় কার্যকলাপগুলো শুরু করা উচিত। সেই ফর্মুলা মেনেই কি তৃণমূলের এই জেলা সভাপতি প্রথমে দলের শুদ্ধিকরণে নামলেন? তার কি মনে হচ্ছে যে এক্ষেত্রে রক্ষণই পরবর্তী আক্রমণের ভিত্তি? এই দিদি ভাইরা ছিল বলে দলটাকে ক্ষমতায় রেখেছে। সম্মান নেবেন সেই মহিলাদেরকে যারা এই তৃণমূল কংগ্রেসটাকে দিনের পর দিন করছে। তারা ঘরের সংসার, স্বামী সমস্ত সামলে যে তৃণমূল কংগ্রেসটা করছে, তাদেরকে সেলুট জানাবেন এবং তাদের সাথে তাদেরকে অসম্মানিত করার কেউ চেষ্টা করবেন না। যদি কোনো মহিলাকে কেউ অসম্মানিত করেন, আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না, এটা মনে রাখবেন। শুনে ভাল লাগলো বক্তব্যটা। এখন বিভিন্ন সভা থেকে না এই ধরনের বক্তব্যগুলো যত বেশি বেশি করে আসবে, তত বেশি করে মানুষজন একটু করে আশ্বস্ত হবে। এবার এই কথাগুলো যে মুহূর্তে কানে আসে, তখন তো মনের মধ্যেই মনোজিৎদের নামটা ভেসে ওঠে। মনে আছে তো, ওই কসবা ল কলেজের ছাত্র, যার পড়াশুনোর পাঠ আগেই চুকে গেছিল, তৃণমূল ছাত্র পরিষদের এই নেতা, তার সঙ্গে তো এই ধর্ষণকাণ্ডের পর দলও সম্পর্কের পাঠ চুকিয়ে দিয়েছে। তাহলে ধর্ষক মনোজিতের পরিচয়টা কিভাবে দেওয়া যাবে? দেখুন, মনোজিতরা বোধহয় একজন ভাগ্যবান, আর যাদের এই মনোজিতের পাল্লায় পড়ে সর্বনাশ হচ্ছে তারা প্রত্যেকে দুর্ভাগা। মনোজিতরা সেই ভাগ্যবান যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডে চাকরি পেয়ে যান। বামাউল্লা একটা কার্ড ছিল, মনে আছে আপনাদের? মাধ্যমিক পাশ করলেই কলকাতার বিকাশ ভবন বা জেলার শিক্ষা দপ্তরের অফিসে এই পাশ করা ছেলেমেয়েরা ছুটত, লাইন দিয়ে দাঁড়িয়ে এই পাসের সার্টিফিকেট, মার্কশিট এসব জমা টমা দিয়ে বাড়িতে একটা কার্ড নিয়ে আসতো, সরকারের কার্ড। ওটাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। মেধার ভিত্তিতে ওই কার্ড অনুযায়ী বহু বেকারের চাকরির ইন্টারভিউ কল আসতো, অনেকে চাকরি পেত। আজকালও সবার নেই, আর থাকলেও ভ্যালু নেই। কি আর অত অপেক্ষা করে বসে থাকে বলুন তো? আজকাল তার থেকে অনেক সহজ একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি হয়ে গেছে। আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডও আছে একটা, সেক্ষেত্রে অদৃশ্য কার্ড। নামটা চেনা, তৃণমূল। তৃণমূল করাটাই অনেকের কাছে এখন এক্সচেঞ্জ কার্ড। মেধা থাকুক বা না থাকুক, যোগ্যতা থাকুক বা না থাকুক, তৃণমূল করলেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নাকি চাকরি মিলে যাচ্ছে। মানে মনোজিতের কাণ্ডটা সামনে আসার পর থেকে কলকাতা আর তার বিভিন্ন জেলায়, রাজ্যের একের পর এক জেলায় এই রকম সব খবরগুলো পরপর বেরিয়ে আসছে।
মানে একটা অলিখিত চেন সিস্টেম। কি দেখা যাচ্ছে জানেন, কম বেশি প্রায় সব কলেজেই স্রেফ তৃণমূল বা টিএমসিপি করার যোগ্যতাতেই চাকরি পেয়ে গেছেন অনেকে। কাকদ্বীপ কলেজ অর্থাৎ সুন্দরবন মহাবিদ্যালয়ের কথাই ধরুন, যারা কলেজে টিএমসিপি তারাই কলেজের অস্থায়ী চাকুরে। এখানেও একদম পুরো কসবা মডেল। 2022 সাল থেকে কাকদ্বীপ কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন 7 জন। এদের প্রত্যেকের যোগ্যতা কি? সবাই তৃণমূল ছাত্র পরিষদ, ব্যাস আর কি লাগবে। কসবা কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তৃণমূল বিধায়ক অশোক দেব। অভিযোগ যে তার অনুমোদনেই এই মনোজিৎ কলেজে চাকরিটা পেয়েছিল। কাকদ্বীপেও তো একই জিনিস। এখানকার গভর্নিং বডির চেয়ারম্যান সেই তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। এবার মন্টুরাম পাখিরার সিদ্ধান্তেই নাকি এই নিয়োগ হয়েছে, স্পষ্ট জানিয়ে দিয়েছেন কলেজের প্রিন্সিপাল। মানে কসবা টু কাকদ্বীপ মডেলটা কিন্তু সেম, তৃণমূল করো চাকরি পাও। এর থেকে দুর্দান্ত এবং শিওর শট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আর কিছু হতে পারে? আমরা আছি অনেকজন, আমরা যখন ঢুকি এখানে 7 জন ঢুকেছিল। এখন আমি অত কিছু বলতে পারবো না। দলের পক্ষ থেকে হয়েছে, দলের পক্ষ থেকে কি নিয়োগ হয়েছে? হ্যাঁ। কোন দল? তৃণমূল দল থেকে। আমি তৃণমূল ছাত্র পরিষদ করতে। হ্যাঁ। কাকদ্বীপ কলেজেও কাজ করে, আবার অন্য জায়গায়ও কাজ করে। আবার এমন লোক রয়েছে যারা কিনা কাজও করে না, কিন্তু বাইরে গিয়ে অন্য কাজ করে, কিন্তু স্যালারিটা ঠিক মতন পৌঁছে যায়। এবিভিপি প্রতিবাদ করেছিলাম এবং কি 2023 সালে আমাকে ইউনিয়নে ফেলে আমাকে মেরেছিল। পশ্চিমবঙ্গে তো মমতা ব্যানার্জি বলেছে যা কিছু হয় সব কিছু আমার নজরে থাকে। কাকদ্বীপে যিনি বিধায়ক আছে এটা নিশ্চয়ই আশা করি ওনার নজরে আছে এবং উনি জানে সে 7 জন এইভাবেই চাকরি পেয়েছে। আমি জয়েন করার আগে এই গভর্নিং বডি একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কিছু আমরা ক্যাজুয়াল স্টাফ নেব। স্টাফের মধ্যে কিছুটা অপ্রতুলতা আছে। সেই সময়ে গভর্নিং বডি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হবে। সেইভাবে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হয়েছে এবং তারা দরিদ্র পরিবারের ছেলে। মন্টুরাম পাখিরা কাকদ্বীপ কলেজের শেষ কথা। গভর্নিং বডির চেয়ারম্যান, তার অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না। একটা তেতো প্রশ্ন করি, এই ক্ষমতাটা কোন যোগ্যতায়? শাসক দল কলেজে প্রতিনিধি রাখবে, স্রেফ এটাই যোগ্যতা? শাসক দলের বিধায়ক, এটাই একমাত্র যোগ্যতা? এই যোগ্যতাতেই যদি মন্টুরাম পাখিরা বা অশোক দেবরা কলেজ বিশ্ববিদ্যালয়ের শেষ কথা হয়ে যান, তাহলে বাকিটার ক্ষেত্রে এক যাত্রায় পৃথক ফল হবে কেন? বিধায়ক তার অনুগামী নেতাকেই তো চাকরি দেবেন, ঠিক যেভাবে ওই বজবজের বিধায়ক অশোক দেব মনোজিৎকে চাকরি দিয়েছিলেন। বিধায়ক মন্ত্রীরা যেভাবে কলেজের মাথা হন, তারাও তো ঠিক সেভাবেই কলেজে অস্থায়ী চাকরি দেবেন। মাপকাঠি একটাই, তৃণমূল করতে হবে, করো তৃণমূল, পাও চাকরি। শাসক দল হলেই চাকরি দেওয়ার মৌরসি পাট্টা। এবার কলেজ লাইফ থেকেই তার মানে মাথায় গেঁথে দেওয়া হচ্ছে একটা চেন সিস্টেম। এভাবেই সেটা এগোতে থাকবে। পেছবে কে? একমাত্র শিক্ষা। স্কুল কলেজে রাজনীতি আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এমন দৈন্যদশা, এটা ক্রমাগত একটা মানে কোনো রকম নিরাময় অযোগ্য একটা রোগে পরিণত হয়ে যাচ্ছে। এমন রোগ যা কিছুতেই সারবে না। বড় জোর ওষুধ দিয়ে হয়তো মাঝে মধ্যে একটু ব্যথা কমানোর চেষ্টা হবে। আসলে প্রত্যেকের অনুগামী তৈরি করতে চায়। নিজের লোক মানেই চুপ থাকার গ্যারান্টি, আর সেই গ্যারান্টিতেই মনোজিৎরা কলেজে ধর্ষণের সাহস পায়। তিলোত্তমা কাণ্ডের পর জানা গেছিল মেডিকেল কলেজে কলেজে কি চলছে, কিভাবে সাহস পেয়েছিল সবাই, দেখেছিলাম তো। সাহসটা কেন পেয়েছিল সেটা তো পরে বোঝা গেছে। তিলোত্তমা কাণ্ডের পরেও যাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, সেই বিরূপাক্ষদের আজ পর্যন্ত কিছু হয়নি, হবেও না। এটাই একজন ক্রিমিনালের পরের ক্রাইম করার ছাড়পত্র। শাসকের হাত মাথায় থাকলে কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। এই কারণেই মনোজিৎরা সাহস পেয়েছে, ভবিষ্যতেও পাবে। সত্যিই তো, আজ যদি ওই নির্যাতিতা সাহস করে থানায় না যেতেন, আজও কি আমরা জানতে পারতাম এই শিক্ষার সমুদ্রে মনোজিৎ নামের এরকম একটা মুক্ত পড়ে রয়েছে? দেখুন, কসবা বা কাকদ্বীপ কোনো
বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটাই এখন শিক্ষার নিউ নর্মাল। ফেলো করি মাখো তেল, কথাটা পুরনো হয়ে গেছে। নতুন চলছে করো তৃণমূল পাও চাকরি। নন্দীগ্রাম সীতানন্দ কলেজ, বাকি কলেজগুলোর মতো এই কলেজেও ছাত্র ভোটের বালাই নেই, তাই সীতানন্দে মহানন্দে চাকরি মিলেছে। কলেজের টিএমসিপি সভাপতি কলেজের ছাত্র, অথচ সেই কলেজের গ্রুপ ডি অস্থায়ী কর্মী পদে নিয়োগ পেয়ে গেছে। নন্দীগ্রাম সীতানন্দ কলেজের সভাপতি যিনি আছেন, তিনি দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে শুনছি ফার্স্ট সেমিস্টারে ভর্তি আছে এবং তিনি কলেজের সভাপতি। কলেজ মনে করেছে, অথরিটি মনে করেছে যে একটা গরিব বাড়ির ছেলেকে যে কিছু করে খাওয়ার জন্য, তার পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই আমাকে সেই সুযোগটা দিয়েছে অথরিটি। কাকদ্বীপ কলেজে টিএমসিপির চাকরি পাওয়া নিয়ে মন্টুরাম পাখিরা বলেছিলেন গরিব তাই চাকরি। নন্দীগ্রাম কলেজেও একই স্লোগান, গরিব তাই চাকরি। চেন সিস্টেমে কারবার চলছে, যোগ্যতা বা মেধা ওসব নাকি থোড়াই কেয়ার। আমার কাছে অভিযোগ এসেছে, নিশ্চয় হচ্ছে আমি এই বিষয়টা খতিয়ে দেখব। যাওয়া যাক হুগলির উত্তরপাড়া রাজা প্যারি মোহন কলেজে। এই কলেজে 2016 সাল পর্যন্ত মোট 27 জন অস্থায়ী কর্মী নিয়োগ হয়। অভিযোগ তাদের মধ্যে 10 জন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিলেন। কসবা ল কলেজ থেকে কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে নন্দীগ্রাম, আবার নন্দীগ্রাম থেকে উত্তরপাড়ার প্যারিমোহন। সিস্টেমে এতটুকু নড়চড় দেখছেন কি কোথাও? তৃণমূল ছাত্র পরিষদের নেতা হলেই সেই তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে ওই কলেজের অভ্যন্তরে অস্থায়ী চাকরি দেওয়া হয়। আদতে দাঁড়িয়ে রাজা প্যারিমোহন কলেজটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে দুর্নীতিবাজদের আতুর। চাকরি যে কোনো বেকারের জীবনে প্রয়োজন আমি মনে করি, সে বেকার রাজনীতি করুক চাই না করুক। শিক্ষার কথাই যখন বলছি, তখন যারা আমাদের পরম শিক্ষক তাদের কথা একটু স্মরণ করি। শিক্ষাকে আমরা বহন করিয়াই চলিলাম, বাহন করতে পারলাম না, বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর স্বামী বিবেকানন্দ বলেছিলেন মানুষের মধ্যে যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান, তার পরিপূর্ণ বিকাশই হচ্ছে শিক্ষা। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন স্টেশন মাস্টার মাইন্ডস দ্য ট্রেন, স্কুল মাস্টার ট্রেন্ডস দ্য মাইন্ড। আর দলাই লামা তিনি বলেছেন কি, ট্রেন নট অনলি দ্য মাইন্ড বাট অলসো দ্য হার্ট। শুধু মস্তিষ্ক নয়, হৃদয়েরও শিক্ষাদান প্রয়োজন। এই হৃদয়ের শিক্ষককে নিয়ে চীনের সঙ্গে ভারতের পুরনো ঝামেলাটা আবার পাকিয়ে উঠেছে। দলাই লামা জবের থেকে ভারতে আশ্রয় নিয়েছেন, তখন থেকেই তো চীন ভারত সম্পর্কের অবনতি হওয়া শুরু। 2020-তে ওই গালওয়ানে রক্তক্ষয়ী সংঘাতের পর অনেক আলোচনা হয়েছে, সরাসরি ঝামেলাটা মিটেছে খানিকটা। কিন্তু অপারেশন সিঁদুরের সময় চীন তো পাকিস্তানকে তলায় তলায় পুরো মাত্রায় মদত জুগিয়েছে, আসছে তো সেগুলো সব সামনে। কিন্তু প্রকাশ্যে হিমালয়ের 2 পারের প্রতিবেশীর ঝামেলাটা কিরম যেন একটু মিয়ে গেছিল। এই মানস সরোবর যাত্রা আবার যে শুরু হতে চলেছে বা সব ভালোভাবে চলছে, এইটা তো বোঝা যাচ্ছে যে ওই আলোচনার ফল। কিন্তু ভারত আর চীনের সম্পর্কটা না একটা ওয়েদারের মতো, একরকম তো থাকে না। ঝামেলাটা বেঁধেছে ওই দলাই লামার পরবর্তী অবতার বাছাই নিয়ে। এতে ভারতের কিচ্ছু করার নেই। বুদ্ধের জন্ম নেপালে, দেহত্যাগ ভারতে। এতদিন 14 জন অবতার জন্মেছেন, সবাই তিব্বতে। আর এখন বর্তমান দলাই লামা বলছেন তার অবতার চীনের বাইরে কোথাও জন্মাবেন। এবার কোথায় জন্মাবেন সেটা যদি তিনি বলেই দেন, তাহলে তার ট্রাস্ট যাকে অবতার বেছে নেবেন, কোটি কোটি তিব্বতী আর বৌদ্ধ সেটাকেই মেনে নেবেন। তাহলে চীনের অসুবিধা কোথায়? দেখুন, লাসার প্রাসাদে একটা পুতুল বসিয়ে তিব্বত চালানোর স্বাদ চীনের বহুদিনের। কিন্তু মাঝখান থেকে দলাই লামার এই সমস্ত বক্তব্য, আর তার ওপর তার জন্মদিনে যিনি যাচ্ছেন সেই কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, তিনি নিজে বৌদ্ধ। তিনি বলে বসেছেন যে অবতার নিয়ে দলাই লামার কথাই শেষ কথা। তাই চীন একেবারে রেড়ে করে উঠেছে। ভারত কেন তিব্বত নিয়ে মাথা ঘামাচ্ছে, এটা তাদের সমস্যা, তাদের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামালানো হচ্ছে। মানে এই সমস্ত বক্তব্যের মাঝখান থেকে যেটা হওয়ার সেটাই হচ্ছে, কূটনৈতিক টানাপোড়েনটা ফের শুরু হয়ে গেছে।
জেতসুন জামফেল নংওয়ান লবসান ইয়েসে তেনজিং গাৎসো চতুর্দশ দলাই লামার ধর্মীয় উপাধি। তবে 1935 সালের 6 জুলাই তিব্বতের আমদো প্রদেশে যে শিশু জন্মেছিল তার নাম ছিল লামো তন্দুপ। 1937 সাল থেকে তিনি তিব্বতীদের সর্বোচ্চ আধ্যাত্মিক অভিভাবক। 1959 থেকে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়, শান্তিতে নোবেল জয়ী, তিব্বতীদের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের শেষ আশা ভরসা। পশ্চিমী সংবাদ মাধ্যমের চোখে বিপ্লবী, চীনের কমিউনিস্ট পার্টির চোখে বিচ্ছিন্নতাবাদী। তিনি যতদিন রয়েছেন ততদিন চীনের নিয়ন্ত্রণে থেকেও তিব্বত চীনের মধ্যে নেই। আবার তিব্বতী বৌদ্ধ ধর্মের 4টি শাখাতেই দলাই লামাই সর্বোচ্চ আধ্যাত্মিক গুরু। বিরুদ্ধ গোষ্ঠীর কোনো নেতাকে তুলে দলাই লামার ক্ষমতা খর্বের উপায়ও নেই। তাহলে উপায় কি? চতুর্দশ দলাই লামার দেহত্যাগের পর পঞ্চদশ দলাই লামার পদে যদি নিজেদের পছন্দসই কাউকে বসানো যায়। বেজিং সেই তক্কেই ছিল। আর চতুর্দশ দলাই লামাও পরবর্তী অবতার নিয়ে উচ্চবাচ্য করছিলেন না। ওদিকে চীন তিব্বতে দলাই লামার নিচের স্তরের ধর্মগুরুদের দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বাদ সাধলেন দলাই লামা স্বয়ং। তিনি 2রা জুলাই ঘোষণা করে দিয়েছেন তাঁর তৈরি করা গ্যাডেন ফ্রোডাং ট্রাস্ট পরবর্তী অবতারকে বেছে নেবে। এই নিয়ে আর কারো নাক গলানোর অধিকার নেই। আরও আগে তিনি বলেছিলেন পরবর্তী দলাই লামা স্বাধীন দেশে জন্মাবেন, মানে চীনের বাইরে কোনো দেশে জন্মাবেন, মানে চীন বা তিব্বতের কোনো শিশু বা কিশোরকে দলাই লামা করার পথ বন্ধ করে দিতে চান বর্তমান দলাই লামা। বেজিং এতে বেজায় ক্ষিপ্ত। তিব্বত অধিকারের সময় যে কমিউনিস্ট পার্টি ধর্মকে বিষ বলেছিল তারাই এখন অন্য কথা বলছে। বেজিংয়ের দাবি 600 বছরের পরম্পরা মেনে অলৌকিক ইঙ্গিত এবং বিভিন্ন লক্ষণ দেখে পরবর্তী দলাই লামা বেছে নেওয়া হবে। এই পরিস্থিতিতে ভারতের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন পরবর্তী দলাই লামা বাছার অধিকার শুধুমাত্র বর্তমান দলাই লামারই রয়েছে। কিরেন রিজিজু ধর্মপ্রাণ বৌদ্ধ, দলাই লামার অনুগামী। ব্যক্তিগত ধর্মবিশ্বাস থেকেই তিনি একথা বলেছেন, কিন্তু তিনি কেন্দ্রীয় মন্ত্রীও। কিরেন রিজিজুর বক্তব্য সামনে আসতেই চীন সতর্ক করে দিয়েছে ভারত যেন তিব্বত নিয়ে ভেবেচিন্তে মন্তব্য করে। ভারতের তরফেও বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ভারত কোনো ধর্ম বা বিশ্বাস নিয়ে কোনো অবস্থান নেয় না এবং ভারত সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে। আর এই টানাপোড়েনের মধ্যেই চতুর্দশ দলাই লামা জানিয়েছেন তিনি আরও 40 বছর বাঁচবেন বলে আশা করেন। তার আগে পরবর্তী অবতার খুঁজে বের করার কোনো প্রয়োজন নেই। গণপ্রজাতান্ত্রিক চীন যে ধর্ম নিয়ে এত স্পর্শকাতর সেটা জানা ছিল আগে? দেখুন, বর্তমান চীনের প্রতিষ্ঠাতা মাও জেদংয়ের ছোটোবেলাটা সেটা কিন্তু কেটেছে ওই বৌদ্ধ পরিবারেই। মাওয়ের মা ধর্মপ্রাণা বৌদ্ধ ছিলেন। মাও পরে নাস্তিক হয়েছিলেন, কিন্তু নাস্তিক চীন তারা কেন তিব্বতকে জিইয়ে রেখেছে? সামরিক শক্তি তাদের হাতে, তিব্বতের যে বৌদ্ধ ব্যবস্থা রয়েছে সেগুলো তো তারা যে কোনো দিন ধ্বংস করে দিতে পারত, ওই বৌদ্ধ মঠগুলি ভেঙে দিতে পারত। মানে এটা যদি করতো 2 প্রজন্মের মানুষের মন থেকে এই ধর্মটা মুছেও যেতে পারত। চীন কেন তা করেনি? চীনকে তো বাধা দেওয়ার কেউ ছিল না। পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলেন তিব্বতে বৌদ্ধ বন্দোবস্তটা বাঁচিয়ে রাখা চীনের দায়। তিব্বত ভারত আর চীনের মাঝখানে এটা পাঁচিলের মতো। চীন এই পাঁচিলটা রাখতে চায়, আবার সেটা নিজের দখলেও রাখতে চায়। কারণ সরাসরি ভারতের সঙ্গে একটা দেওয়ালহীন অবস্থান এইটা চীন চায় না। তিব্বত একটা ভৌগোলিক পাঁচিল শুধু নয়, একটা সাংস্কৃতিক পাঁচিলও বটে। ভারতের গণতান্ত্রিক আর ভারতের সংস্কৃতি এটা একটা নেশার মতো বলে মনে করে চীন। চীনকেও এটা যে কোনো সময় নাকি প্রভাবিত করতে পারে, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে তিব্বতের অবস্থান একেবারে পাক অধিকৃত কাশ্মীরের গা ঘেঁষে। ওই পাকিস্তান যেরকম গিলগিট বালতিস্তানকে একটা বিতর্কিত অঞ্চল হিসেবে রেখে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়, চীনও তিব্বত আর উইঘুর মুসলিমদের জিনজিয়াং প্রদেশকে স্বায়ত্তশাসিত বিতর্কিত অঞ্চল করে রেখে দিতে চায়। ওটা সেন্ট্রাল এশিয়ার সঙ্গে চীনের অন্ধকার বাণিজ্যের রুট, মানে কালোবাজারির রুট। তিব্বতকে মূল চীনের অংশ করে নিলে তিব্বতের প্রতি কিছু দায়িত্ব পালনে চীন বাধ্য থাকবে। সেই বাধ্যবাধকতা
এই দলাই লামার তিব্বতের প্রতি তাদের নেই। তাই বর্তমান দলাই লামাকে না মানলেও তিব্বতে দলাই লামা সিস্টেমটাকে চীন টিকিয়ে রাখতে চায়।